Dr. Ghosh, you are going too far. দেখুন, কথাগুলো আমি বলতে চাইনি। হ্যালো, আই ওয়াজ লুকিং ফর ইউ। দুবার তোমার চেম্বারে গিয়েছি, তোমাকে পাইনি, উকি মেরে চলে এসেছি। ও How are you, doctor? হাউ আর ইউ ডক্টর মাইথন? শোনো, কেন খুঁজে পাচ্ছি জানো? আফটার দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনাটা শোনার পরে মানে আই ফেল সো মাচ, কি বলবো, মানে আমি এত খুশি হয়েছি যে আই স্টার্টেড টকিং অ্যাবাউট দিস উইথ দ্য ডক্টরস অ্যান্ড মানে সোজা কথা হচ্ছে গিয়ে আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যানট এক্সপ্রেস ইট উইথ মাই ওয়ার্ডস। ইউ হ্যাভ ডান দ্য কারেক্ট থিং। ওয়েল ডান, রিয়েলি ইউ হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। আমি জানি যে আপনারা সবাই আমার পাশে রয়েছেন, যদিও আমাদের সুপার এবং দু একজন সিনিয়র ডক্টর ভীষণই ক্ষুব্ধ, কারণ আমি নিয়ম ভেঙে মহিলাকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করেছি। দেন হ্যাং নিয়ম, ফরগেট অ্যাবাউট নিয়ম। শোনো শোনো শোনো, নিয়মের উপর একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি একটা হৃদয়। কি বলুন ডক্টর? রয়েছে একটা মানবতা বোধ, এবং এই যে মানবিক বোধটা তোমার মধ্যে রয়েছে, ইউ রিয়েলি পজেস দ্যাট অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। শোনো, এত সমস্ত অডসের সঙ্গে লড়াই করে যে তুমি কাজটা করতে পেরেছো, ইউ ডিজার্ভ কুডোস, ইউ ডিজার্ভ আ কাপ অফ কফি। কাম অন কাম অন, কাম টু মাই চেম্বার, কাম। স্যার, ও মন্দিরা, স্যার ফাইলটা। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমাকে এরপরে আর স্যার বলে সম্বোধন করবে না, অভিজিৎ দা বলবে। এখানে আমরা সবাই সমান, আমরা একটা একটা হোলি মিশন নিয়ে কাজ করতে এসেছি, এখানে কেউ কারো স্যার নয়। গট মাই পয়েন্ট? স্যার, অবশ্যই। সরি, অভিজিৎদা। দ্যাটস রাইট। তুমি কি আর কিছু বলবে? বসো বসো। থ্যাংক ইউ স্যার। বলো, কি বলার আছে? বলছিলাম, আমাদের এই আশ্রমে কি গণেশ মান্না বলে কেউ ভর্তি হয়েছে? তুমি এই প্রশ্নটা করছো কেন? করছি তার কারণ স্যার, কদিন হলো একজন একজন ভদ্রলোক প্রতিদিন আশ্রমে আসছেন, এসে গণেশ মান্নার খোঁজ করছেন, এবং উনি বলছেন উনি নাকি গণেশের বাবা। নামটা কি যেন বললেন? হ্যাঁ, লক্ষণ মান্না। তাই নাকি? কখন এসেছিল? উনি তো বলছেন প্রত্যেক দিনই আসছেন। তো আমি আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কথা বললাম, উনি বললেন যে ওনার সাথে একদিনও ওনার ছেলেকে দেখা করতে দেওয়া হয়নি। উনি তোমাকে ঠিক কি বলেছেন? আমাকে বলেছেন, মানে আমাকে বলছিলেন এটাই যে যদি একবার ওনার ছেলের সঙ্গে ওনাকে দেখা করতে দেওয়া হয়, তাহলে উনি একবার মাত্র দেখা করেই চলে যাবেন। তো আমি খোঁজ নিয়ে জানলাম। কি জানলে? অদ্ভুত ব্যাপার, জানলাম যে বেশ কয়েকদিন ধরে হলো গণেশ মান্নাকে নাকি আশ্রমে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকই জেনেছো, গণেশ মান্না ইজ মিসিং। কয়েকদিন আগে সোমনাথের কাছ থেকে আমি জেনেছি। কিন্তু স্যার, তার বাবা বারে বারে আসছেন ছেলের সঙ্গে দেখা করার জন্য। তো আমরা কি করতে পারি? আমরা তো ইচ্ছে করলে তাকে খুঁজে এনে দিতে পারি না। লিসেন মন্দিরা, তুমি তুমি সদ্য সদ্য এই প্রতিষ্ঠানে জয়েন করেছো। সেটা আমরা তোমাকে যে সামান্য টাকাটা সাম্মানিক দক্ষিণা হিসেবে দিচ্ছি তার জন্য নয়, সেটা আমি জানি। তুমি এসছো একটা অনেক বড় মিশন নিয়ে, একটা সেবার উদ্দেশ্য নিয়ে। তুমি নিজেই কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে যে এরকম শুভ প্রচেষ্টাতেও নানা রকম বাধা থাকে, লটস অফ হ্যাজার্ডস। এটা তারই মধ্যে একটা, এগুলোকে ইগনোর করতে হবে। কিন্তু স্যার, আপনি একটা অ্যাগেন স্যার, যে মন্দিরা, আমার মনে হচ্ছে তুমি কোনোভাবেই আমাদের সাথে একাত্ম হতে পারছো না। আই এম সরি স্যার, আই এম সরি। কিন্তু অভিজিৎ, দেখুন, ওই ছেলেটির বাবা তো প্রত্যেকদিন আশ্রমে আসছে। আসুক, ওকে পরিষ্কার জানিয়ে দাও যে ওর ছেলে এখানে নেই।
এটা কি করে সম্ভব? ওই ছেলেটিকে তো আমরাই আশ্রমে ভর্তি করেছিলাম। আর যদি আমরা হঠাৎ করে বলি যে ছেলেটি মিসিং, তাহলে তুমি বলতে চাইছো যে তার দায়িত্বটা আমাদের উপর বর্তাবে, তাই তো? একদমই না। তার ছেলে যদি ডানা গজাবার সাথে সাথে বম্বেতে হিরো হওয়ার জন্য পালিয়ে যায়, বোম্বেতে হিরো হওয়ার জন্য? কিংবা ধরো স্মাগলিং করার জন্য একটা স্মাগলিং র্যাকেটে জয়েন করে, কি বলছেন আপনি অভিজিৎ দা? তাহলে কি আমরা এই আশ্রম থেকে স্মাগলার তৈরি করছি? একটা কথা বলার জন্য আপনার কাছে আসতেই হলো স্যার। আচ্ছা, আমরা কি এখানে রেপুটেশন নিয়ে কাজ করতে পারবো না? রেপুটেশন? ইয়েস। ডু ইউ ডিজার্ভ ইট? আপনি যে গোলমালটা পাকিয়েছেন, তারপর আপনি আশা করেন যে আপনি রেপুটেশন নিয়ে কাজ করবেন? হোয়াট? এই ঝামেলাটার জন্য আপনি আমাকে রেসপন্সিবল অফ করছেন? কোর্স ইউ আর রেসপন্সিবল, ইউ আর সোললি রেসপন্সিবল। আপনি যদি মেয়েটাকে রিফিউজ না করে অ্যাডমিট করে দিতেন, তাহলে এই গোলমালটা পাকতো না। কিন্তু আমার যে বেড ছিল না, আমি কি করবো? বেড ছিল না? নো। বেড ছিল না? No. আর শিওর বেড ছিল না? Yes, I'm তাহলে sure. শশাঙ্ক দাসের পেশেন্টকে কি করে ভর্তি করলেন? দেখুন, আমাদের কাছে তো কয়েকটা সেরকম রিজার্ভ বেড তো থাকেই। না, কখনোই হ্যাঁ, থাকে। হ্যাঁ, নিশ্চয়ই না, থাকে। কখনোই থাকে। এই যে আপনি কয়েকবার রেকমেন্ড করে পাঠিয়েছিলেন, কে? তখন আমি ভর্তি করেছিলাম পেশেন্ট। আমি? হ্যাঁ, ইয়েস, আমি? ইউ। হ্যাঁ, না। হ্যাঁ। ও, না, সেরকম দেখুন ওরকম স্পেসিফিক কতগুলো ইমার্জেন্সি যদি থাকে, সেটা কখনো প্রেসিডেন্স হতে পারে না। হ্যাঁ, এটা তো ঠিকই ডক্টর বর্ধন, যে আপনার মধ্যে যদি মিনিমাম মানবিকতা বোধ থাকতো, একটুখানি যদি মোরালিটি থাকতো, তাহলে আপনি ওরকম অ্যাডভান্স প্রেগনেন্ট একজন লেডিকে আপনি ওরকম ভাবে রিফিউজ করতে পারতেন না। আপনি মোরালিটি কথা বলছেন? হ্যাঁ, বলছি। ঠিক আছে, আমিও মোরালিটি দেখাচ্ছি। এই শহরে যত এই ফুটপাতে বাচ্চা জন্মায়, সবাইকে এনে আমি স্পন্দন হাসপাতালে ঢুকিয়ে দেবো, তখন বুঝবেন। কামান ডক্টর বর্ধন, ডোন্ট বি সিলি। আপনি যে কি বলতে এসেছেন স্পেসিফিক্যালি সেটা বলে যান। এই যে ডক্টর মল্লিকা আমার সম্বন্ধে অ্যাডভার্স কমেন্ট করে যাচ্ছে। হ্যাঁ, সেটা আপনি বন্ধ করুন, আপনি স্টেপ নিন, নইলে কিন্তু আমি একেবারে যাতা করে দেবো। হ্যাঁ, আর এই যে মেট্রনের ঘরে একটা দোলনায় সদ্যজাত শিশু দোল খাচ্ছে, আর সেটা দেখার জন্য হাসপাতালের সমস্ত নার্স ডাক্তাররা করে ভিড় করে আছে, কাউকে ডেকেও পাওয়া যায় না সেখানে। এটা কি হয়েছে? মেট্রনের ঘরে একটা সদ্যজাত শিশু? হ্যাঁ, দোল খাচ্ছে। আপনি তো কিছুই জানেন না। ও মাই গড, এটা কি করে হলো? সেটা তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, এটা হলো কি করে? কেলেঙ্কারি কাণ্ড। এই যদি প্রেস জানতে পারে তো একদম তুলকালাম করে দেবে তো। প্রেস জানতে পারবে মানে? আমি তো প্রেস কল করবো। এই না, হ্যাঁ, না। কল করে আমাদের স্পন্দনে ওয়ার্ক কালচার দেখাবো। এই যে দেখুন, এই ওয়ার্ক কালচার, এখানে বাচ্চা দোল খাচ্ছে আর সমস্ত এখানে গিয়ে জড়ো হয়ে আছে, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কিছুই জানেন না। আমি যা বলার বলে দিয়ে গেলাম, এবার যা খুশি আপনি করুন। ডক্টর মেট্রনের ঘরে একটা বাচ্চা দোল খাচ্ছে, কেলেঙ্কারি। এসো। এই লক্ষণদা, আচ্ছা, এ হচ্ছে লক্ষণদা, হচ্ছে রঞ্জনদা। তোমাকে যার কথা বলেছিলাম সব খুলে বলো না। নমস্কার দাদা। কি হয়েছে? এই আমার গণেশ রে আমি খুঁজে পাচ্ছি না। গণেশ? কি গণেশ? কি বলো, আমার বড় ছেলে। হ্যাঁ, 1 মাস ধরে আমি ঘোরাঘুরি করছি, কিন্তু তারে কোথাও দেখতে পাচ্ছি না। এই দাদাবাবু বললেন সে নাকি এখানে নাই। এখন আমি কি করি? দাঁড়ান, আপনাকে একদিন ওই অভিজিৎদার হোমের সামনে ওনাকে দেখেছিলাম না আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ওই 1 মাস ধরে ঘোরাঘুরি করছি, কোথাও ছেলেটাই দেখতে পাচ্ছি না। কি হলো বুঝতে পারছি না। দেখেন বাবুই ছেলের জন্য তো কিছু করতে পারি না, খালি একটু চোখে দেখার জন্য ঘোরাঘুরি করতেছি। একটু ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি এতটা উতলা হবেন না, আমি দেখছি। একটা কাজ করুন, চলুন আসুন, ঘরে বসে কথা বলি। অত টাইম নেই দাদা, আবার আমাকে কিছুক্ষণ পরে ট্রেনে করি ফিরে যেতে হবে। তারপরে 7 মাইল হাঁটা পথে যেতে যেতে তো সাঁঝ নেমে যাবে। এখনকার পথঘাটের অবস্থা তো আপনি জানেন। আমি একটা কথা বুঝতে পারছি না, যে আপনি আমার কাছে এসেছেন কেন? শোনো, আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে লক্ষণদা নিজে থেকে আসতে চাইনি, আমি ওকে জোর করে তোমার কাছে নিয়ে এসেছি। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বল। ব্যাপারটা হচ্ছে, একটু এদিকে এসো। ওর ছেলে গণেশ মান্না, সে আমাদের হোমে ছিল, মাঝখানে আগে থেকে উধাও। উধাও মানে? হ্যাঁ, কি করে উধাও হলো? এরকম তো আচ্ছারই ঘটছে, তাই তো হোম থেকে ছেলে উধাও হয়ে যায়। প্রায় হোম থেকে ছেলে উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ। আশ্চর্য, মানে কেউ কোনো খোঁজ খবর করেনি? কে খোঁজ নেবে? সবই তো অনাথ। লক্ষণদা গিয়ে প্রথম দেখলাম ছেলের খোঁজ নিতে এসেছে।
আশ্চর্য, হোম থেকে পরপর ছেলে উধাও হয়ে যাচ্ছে, কেউ কোনো খোঁজ খবর করছে না। অভিজিৎ দা তোর রেসপন্সিবিলিটি আছে এই ব্যাপারে, তুই অভিজিৎকে জিজ্ঞেস করিসনি? কোনো তাপুত্তাপি তো দেখিনি আমি তার মধ্যে। আমি বললাম, আমাকে বরঞ্চ বলে যে গেছে তাকে যেতে দাও, যে আছে তার উপর কনসেন্ট্রেট। কি বলবো? আশ্চর্য, ছেলেগুলো সব যাচ্ছে কোথায়? দাদাবাবু, দাদাবাবু, এই দাদাবাবু বললেন যে আপনি আমার স্যালারি খুঁজে দিতে পারেন। দেখেন, আমি গরিব মানুষ, আমি স্যালারি এখান থেকে নিয়ে যেতে চাই, যত কষ্টই হোক, খেতে না পাই, বাপ বেটায় উপোস করে থাকবো, তো এখানে রাখবো না, আপনি খুঁজে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি বুঝতে পারছি না কি করবো, আমি দেখছি। হ্যাঁ, বেশ কিছুদিন হলো হোমে একজন মহিলা এসেছে, বুঝলে তো? বেশ ভালো, ছেলেদের পড়ান টরান, সারাদিন ছেলেদের মধ্যে ইনভলভ থাকেন। অভিজিৎদা তো আসলে একা আমার উপর ভরসা রাখতে পারেন না। না, তুমি চলে যাবো তো, তুমি চলে যাওয়ার পর অন্য লোকের খোঁজ করছিল। তো এই যে নতুন মহিলা এসে, তাকে তুই কিছু জিজ্ঞাসাবাদ করেছিস এই ছেলের ব্যাপারে? না, আমি বলছি না, উনি কি করে বলবেন? উনি তো নতুন জয়েন করেছেন না এখানে, ওনার পক্ষে তো বলা সম্ভব নয়। তবে ওনাকে সব কথা আমি খুলে বলেছি, উনি বলেছে অভিজিৎকে উনি জিজ্ঞেস করবেন। ব্যাপারটা তো সহজ নয় রে, একটা নতুন এসেছেন, অভিজিৎ দা ওকে ঠিক উল্টোপাল্টা কিছু বুঝিয়ে দেবে। এটা হবে না, এটা আমাকেই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই চলে যা, ঠিক আছে? তুই অভিজিৎ দাকে কিন্তু ঘুণাক্ষরে জানতে দিবি না যে এই ব্যাপারটা তুই আমাকে বলেছিস। তুই যা, আমি আসছি। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার তো অনেক দূরে বাড়ি, আপনি একটা কাজ করবেন, আপনি শুধু শুধু এখন থাকবেন না, আপনি চলে যান, কেমন? কাল পরশু নাগাদ খবর নিন, আমরা দেখছি। হ্যাঁ, আমার আপনি যান। স্যালারি খুঁজে দেন। না ঠিক আছে, আমি চেষ্টা করবো, হ্যাঁ খুব চেষ্টা করবো। চেষ্টা করা হোক, করা হোক, করা হোক। চলো, আমি তোমাকে শিয়ালদার বাসে তুলে দিচ্ছি। আমি আছি, হ্যাঁ? আমি আসছি। এসো 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 আসি। এসো এসো। কনগ্রাচুলেশনস মল্লিকা, আমি সব শুনেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কেমন আছে এখন বাচ্চা মা? বাচ্চা ভালো আছে, মা ভালো নেই? না, Problem? আইসিইউতে ভর্তি করলাম। প্রবলেম? প্রবলেম ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যানিমিয়া। এত বড় একটা ধকল সহ্য করতে পারিনি আর কি। ব্লাড দিতে হবে, জোগাড় করেছো? শম্ভু বলে একজন একটা বোতল আজকে জোগাড় করেছে, দেওয়া হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। কালকে আরেক বোতল লাগবে। আচ্ছা, শুনে চিন্তা করো না, তুমি পেয়ে যাবে, জোগাড় হয়ে যাবে। আমি শুনলাম যখন, অদ্ভুত, হ্যাঁ? একটা সভ্য দেশের ভবিষ্যৎ নাগরিকের জন্ম হচ্ছে রাস্তার ফুটপাতে, and that too in front of a hospital. বাহ, আমি তো দেখে বিশ্বাসই করতে পারিনি যখন পৌঁছলাম। আমার ডিসিশন নিতে কতক্ষণ লেগেছে জানেন? খুব ভালো করেছো মল্লিকা, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, রিয়েলি। ডেলিভারির অন্তত 2 ঘন্টা আগে মহিলা এসেছিলেন আমাদের ম্যাটারনিটি ওয়ার্ডে অ্যাডমিশনের জন্য। তাই না? তাকে অ্যাডমিশন রিফিউজ করা হয়েছে অন দ্য গ্রাউন্ড যে সিট নেই, অথচ সিট ছিল। কোনো ভিআইপির রেকমেন্ডেশনে কে আসবে তার জন্য সিট রিজার্ভ করে রাখা ছিল। বাধ্য হয়ে আমি ওই অবস্থা থেকে বাচ্চা এবং মাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে এলাম। কি করব? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। একটু আগে সুপার আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেন কি কি হচ্ছে, এটা বেআইনি পুরো ব্যাপারটা। সুপারের কথা বাদ দাও তো, ওনার তো আর কোনো কাজ নেই, উনি ওই কাজটাই পারেন। ওনাকে ওনার কাজটা করতে দাও, তুমি তোমার কাজটা করো। যাই হোক, বাচ্চাটা এখন আছে মোটামুটি ভালোই আছে। শাশুড়িদির ঘরে রাখা হয়েছে তাকে, একটা ক্রিব এনে তার মধ্যে শুইয়ে রাখা হয়েছে। চলো দেখে আসি একবার। হ্যাঁ, আমি 1 মিনিট আইসিইউতে একটা ফোন করে নিই। হ্যাঁ, পেশেন্ট কেমন আছে রে? ব্লাড চলছে? যাচ্ছে তো ঠিক মতো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিবি। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে, হ্যাঁ আমি ঘন্টাখানেক পরে আসছি, এর মধ্যে যদি দরকার লাগে আমাকে জানাস। হ্যাঁ চলো। চলো। দূর দূর, কেন এলি এই পৃথিবীতে? কি সুখে এলি? জন্মাবার সময় তো একটা পরিষ্কার বিছানাও পেলি না, কুকুর বেড়ালের মতো ফুটপাতে জন্মাতে হলো। এখনো তো দুনিয়াটা দেখা বাকি।
যত দেখবি তত শিখতে পারবি। দেখবি মানুষগুলো সুন্দর সুন্দর পোশাক পরে কেন ঘুরে বেড়াচ্ছে, আর ভেতরটা ততটাই নোংরা, দয়ামায়াহীন, বুঝলি? তোর ধর। কেমন আছে এখন সে? ভালো আছে গো, বেশ ভালো আছে। ওই খিদে পেলে একটু কাঁদে, আর খাইয়ে দিলে ওর ঘুমিয়ে পড়ে। মানে খুব একটা উৎপাত নেই বলছে? না, উৎপাত নেই গো। হয়তো ও এখনই বুঝতে পেরেছে এখানে বেশি কিছু চাইবার হক ওর নেই, তাই চুপচাপ শান্ত। এ কথা কেন বলছেন শাশ্বতীদি? এই পৃথিবীতে একবার যখন এসেছে তখন ওর 16 আনা হক আছে। ওর দাবি কেউ অস্বীকার করতে পারবে? এটা তো একটা কথার কথা, নইলে এই শিশুটিকে ফুটপাতে জন্ম নিতে হয়? কোনো সভ্য সমাজে এমন হয়েছে শুনেছ কখনো? এটাই তো আমাদের লজ্জা। লজ্জা লজ্জা করো না তো। যাদের লজ্জা পাওয়ার কথা তারা দিব্যি মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের চেনা জানা লোক আত্মীয় স্বজনকে হসপিটালে ভর্তি করছে তাদের ট্রিটমেন্ট করার জন্য, অথচ এদের জন্য কিছু নেই। তখন আমি আর মল্লিকা না গেলে কি হতো বলো তো মেয়েটা? আমি সব শুনেছি মল্লিকার কাছে। মল্লিকা ওকে এখানে এনে খুব ভালো করেছে। সুপার সাহেব খুব ক্ষুব্ধ হয়েছেন ব্যাপারটাতে। হতে দাও মল্লিকা। সুপারের ভয় তুমি যদি ওকে এখানে না নিয়ে আসতে, তাহলে আমাদের এই হাসপাতাল, চিকিৎসা, ডাক্তার, ওষুধপত্র এসবের কোনো মানে থাকতো না। এই সমস্ত ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাওয়াই ছিল আমাদের ভালো। এই শহরটাও জঙ্গল ছাড়া আর কি, ইট কাঠ পাথরের জঙ্গল। মানুষের বিবেক মন এসব আছে নাকি? যাক, যা হওয়ার হয়ে গেছে। বাচ্চার মা কেমন আছে? ভালো না শাশ্বতী দি, বাঁচবে কিনা সন্দেহ। ডক্টর বর্ধন যদি তখন ওকে একটা বেড দিত। শুনেছি ওই বাচ্চার বাবা নাকি 3 মাস আগেই মারা গেছে, রিক্সা চালাতো। বাচ্চারা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ওর নাম আমি দিয়েছি পৃথা। পৃথা? বাহ, খুব সুন্দর নাম। আমরা সবাই ওকে পৃথা বলে ডাকবো। হ্যালো, হ্যাঁ স্যার, ও এক্ষুনি যেতে হবে? ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। সুপার সাহেবের ফোন শুনে মনে হলো খুব রেগে আছেন। বাচ্চাটাকে এখানে রাখা নিয়ে কিছু বলবেন মনে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই বলবে, আর কি বলবে তাও আমি জানি। বলবে যে চেম্বারে বাচ্চা রাখা বেআইনি, কারণ আইন দিয়ে তোর মনটা করা, দয়া মায়া বলে তো কিচ্ছু নেই। ঠিক আছে, আপনি সুপারের ঘরে যান, আমরা যাই। তুমি তো ওয়ার্ডে যাবে? হ্যাঁ, বাচ্চাটা কে বাচ্চার থাকবে এখানে? তোমরা যাও ডিউটিতে, আমি দেখছি কাউকে পাইছি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে মেঘনা? এই শোন, তুই একবার আসতে পারবি এখানে? পৃথাকে একটু দেখবি, আমাকে সুপার সাহেব ডেকেছে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, তোর আবার কিসের ঝামেলা? আরে কি এমন করবি? বাচ্চাটা কাঁদলে একটু দুধ খাইয়ে দিবি। না না, আমি কোনো ঝামেলার কথা শুনবো না, এক্ষুনি আসবি। হ্যাঁ ঠিক আছে। এই যা, সর্বনাশ হয়ে গেল। কাঁদবার আর সময় পেলি না মা? আপনি আমায় ডেকেছেন স্যার? বসুন। এখন তো বসতে পারবো না স্যার, ওই পৃথা আমার চেম্বারে একা আছে। পৃথা? ওই যে বাচ্চাটা সেদিন জন্মালো, ওর নাম দিয়েছি পৃথা। পৃথা চেম্বারে একা আছে বলে আপনি বসতে পারবেন না। আমি বলছি আপনি বসুন। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলুন তো? কি আরম্ভ করেছেন? কি স্পন্দন হসপিটালটাকে নিয়ে আপনারা কি করতে চান? কেন, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছেন? কি হয়েছে? আপনার লজ্জা করে না? আরে লজ্জা করার মতো কিছু তো করিনি স্যার, বলবেন তো কি করেছি।